আজকের তাজা নিউজ আপডেট। বাংলাদেশে হিন্দু হত্যার আজ এবার ক্রিকেটে বাদ মুস্তাফিজুর রহমান। শাহরুখ খানের কেকেআরকে সাফ জানিয়ে দিল বিসিসিআই। 26-এ বঙ্গজয়ের বিশেষ রণকৌশল তৈরি করছে মোদি অমিত শাহ। কোন কোন ফ্যাক্টরে জোর দিচ্ছে বিজেপি, জানাবো বিস্তারিত আলোচনায়। 7 বছর পর তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরলেন মৌসুম নূর, কিন্তু কেন তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে, উঠছে প্রশ্ন। পুকুরে লাফ দিয়েও বাঁচল না প্রাণ, বাংলাদেশে ফের পুড়িয়ে হত্যা এক হিন্দুকে। ক্রমশ বাড়ছে অশ্লীল জনতার সুরসুরি দেওয়া কন্টেন্ট, ক্রোককে নোটিশ পাঠালো কেন্দ্র। বিজেপিকে দেখে আরএসএসকে বিচার করবেন না, মোদি শাহের ছোঁয়াচ এড়াতে চাইলেন মোহন ভাগবত। 26-এর বিধানসভা নির্বাচনে খড়গপুরের প্রার্থী কে হবেন, দিলীপ ঘোষ নাকি হিরণ চট্টোপাধ্যায়, এ নিয়ে জল্পনা সারা রাজ্য জুড়ে। চিকেন স্নেক করিডোরের পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আরও একটি শক্তিশালী পদক্ষেপ নিল ভারত সরকার। মার্চ মাস থেকে এটিএমে আর মিলবে না 500 টাকার নোট, উদ্বেগের মাঝেই বিবৃতি মোদী সরকারের। বিপুল আর্থিক দুর্নীতি, বালি পাচার মামলায় 14টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট ইডির। প্রযুক্তির কারসাজিতে নিমিষে অর্ধনগ্ন মহিলারা, ভিন্ন ট্রেন্ডে গা ভাসিয়ে বিকিনি পরলেন এলন মাস্ক। অবতরণের সময় প্রবল ঝাঁকুনি, রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, ভয় ভয় দুর্ঘটনা নেপালে। শৌচাগারের লম্বা লাইনে খোদ জাপানের প্রধানমন্ত্রী, পার্লামেন্টে পর্যাপ্ত টয়লেটের দাবিতে নামলেন আন্দোলনে। নাবালিকাকে গণধর্ষণ নির্যাতনের পর ছাদ থেকে ছুঁড়ে ফেলা দেওয়া হলো নিচে, ফের প্রকাশ্যে যোগীরাজ্যের ভয়ঙ্কর রূপ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জানুয়ারিতেই জোড়াসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দুর, দায়ের করা হলো এফআইআর। এবার ভোটে বুথের ভেতরেও থাকবে বাহিনী, কমিশনের সঙ্গে বৈঠকের আগে দিলীপের মন্তব্যে জল্পনা। এসআইআর তালিকা সংশোধনে অনিয়ম, 5 রাজ্যে সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর করতে বলল কমিশন। সক্রিয় হতেই দিলীপের বিবাহিত জীবন নিয়ে কুৎসা, পুলিশের কাছে দ্বারস্থ হল তার স্ত্রী রিঙ্কু। হিমাচলে র্যাগিং, যৌন হেনস্থার ছাত্রীর মৃত্যু, পড়ুয়াদের পাশাপাশি অভিযুক্ত অধ্যাপকেও। আন্দোলনে পড়ল টনক, 100 দিনের কাজের ধাজেই গিগ ওয়ার্কারদের জন্য নয়া প্রকল্প কেন্দ্রের। ছত্তিশগড়ে আবার এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে সুকমায় নিহত 12 জন মাওবাদী। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় খুন বাংলার শ্রমিক, নিহতের বাড়িতে হুমায়ুন কবির। জনতার ফাঁদ পেতে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ড, আইনজীবীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার বাংলার তরুণী। 100 দিনের কাজে গান্ধীহীন, অসাংবিধানিক, জিরামজি বিল রুখতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। ওড়িশায় অবৈধ পাথর খাদানে বিস্ফোরণ, মৃত 2, আটক বহুজন। দুয়ারে চিকিৎসা, বয়স্ক ভোট টানতে নতুন উদ্যোগ নীতিশ সরকারের। মোদির রাজ্য, গুজরাতে টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক, উদ্বেগ অমিত শাহ। বালুচিস্তানে সেনা পাঠাচ্ছে চীন, সতর্ক করে এস জয়শঙ্করকে খোলা চিঠি পাক বিদ্রোহী নেতার। ট্রাম্পের পরে এবার চীনা মধ্যস্থতার দাবিও মেনে নিল পাকিস্তান। অপারেশন সিঁদুর নিয়ে অব্যাহত, নাম কেনার আন্তর্জাতিক খেলা। উস্কানি দিচ্ছেন ট্রাম্প, বেপরোয়া হুমকির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নালিশ ইরানের। ভেনেজুয়েলা আমরা চালাবো, তেল ভান্ডারের দখল নিয়ে দেশ সংস্কারের বার্তা ট্রাম্পের। হাত বাঁধা, চোখে কালো চশমা, বন্দি প্রেসিডেন্ট, মাদুরোর প্রথম ছবি প্রকাশ করল ট্রাম্প। কিমের পর মসনদে বসছেন তার কিশোরী কন্যা, ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। ইমরানকে সমর্থন করে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ, পাকিস্তানের যাবজ্জীবন জেল 8 সাংবাদিক ইউটিউবারের। 800 কোটি টাকার দুর্নীতি অভিযোগ, বিতর্কের মাঝেই ইউক্রেনের সেনাপ্রধান বদল করল জেলেনস্কি। কেউ দেখবে না টি-20 বিশ্বকাপের আগে আইসিসিকে লাল কার্ড অশ্বিনের। একটাও বল না করে 9 কোটি পকেটে পুরবেন মুস্তাফিজুর, বোর্ডের নির্দেশে লোকসান কেকেআরের। উত্তরে হতে পারে বৃষ্টি, তুষারপাত, দক্ষিণবঙ্গে আপাতত উধাও, কনকনে ঠান্ডা, চলছে রাজ্য জুড়ে কুয়াশার দাপট।
এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন NS247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। 2026 সালে বঙ্গজয়ের বিশেষ রণকৌশল তৈরি করছে মোদি অমিত শাহ। 2025-এর শেষটা হয়েছিল বিহারে বিপুল জয় দিয়ে। সেই রেস 26-এ বাংলায় বিধানসভা ভোটেও থাকবে বলে বিজয় উৎসবের সময় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির শীর্ষ নেতারাও বলতে শুরু করেছিলেন বিহারের পর বাংলাও দখল করা হবে। সে কথা 100% বাস্তবায়নের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে দিল্লির শীর্ষ নেতৃত্ব। শোনা যাচ্ছে 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ নির্বাচনী রণকৌশল তৈরি করছে বিজেপি। দলীয় সূত্রে খবর, এই পরিকল্পনার নেতৃত্বে রয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে এবার হাই প্রায়োরিটি স্টেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিসেম্বরের শেষেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তিনি দিনের সফরে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন 26-এর ভোটে বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ। বাংলায় অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ এবং তাতে শাসক দলের পরোক্ষ মদতের অভিযোগে বারবার আক্রমণ করেছেন অমিত শাহ। সেই ছকেই সাজানো হচ্ছে বঙ্গ দখলের রণকৌশল। সূত্রের খবর, অমিত শাহের পরিকল্পনার মূল 4টি ইস্যু: 1. বাংলাদেশি অনুপ্রবেশ, 2. নারী নিরাপত্তা, 3. রাজনৈতিক হিংসা, 4. দুর্নীতি। বিজেপির দাবি, এই ইস্যুগুলিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। প্রতিটি জেলা ও বিধানসভা কেন্দ্রে এই 4 বিষয়কে সামনে রেখে আলাদা তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করা হয়েছে। দলীয় সূত্রে আরও খবর পাওয়া যাচ্ছে যে অনুপ্রবেশ ইস্যুকে বিজেপি গেম চেঞ্জার হিসেবে দেখছে। সীমান্তে কাঁটাতারের বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না, এই অভিযোগকে জোরালোভাবে তুলে ধরার কথা বলা হচ্ছে। পাশাপাশি জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্নটিও প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। দুর্নীতির প্রশ্নে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করার পরিকল্পনা রয়েছে। রোজ ভ্যালি কাণ্ড, এসএসসি দুর্নীতি, গরু পাচার, রেশন দুর্নীতি, মনরেগা, পুরসভা ও পুর নিগম নিয়োগ সংক্রান্ত মামলাগুলিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসাবে তুলে ধরতে চায় বিজেপি। একাধিক তৃণমূল নেতার নাম প্রচারের সামনে আনার কৌশলও নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে নির্দিষ্ট বয়ান বা ন্যারেটিভ তৈরি করাও অমিত শাহের পরিকল্পনার অংশ। বিজেপির অভিযোগ, মোদী সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার আটকে দিচ্ছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা ও জল জীবন মিশনের মতো প্রকল্পের তথ্য বুথ স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক স্তরেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সূত্র জানাচ্ছে, অমিত শাহ নিজে রাজ্যের সংগঠনের সমস্ত রিপোর্ট নিচ্ছেন। দুর্বল জেলার নেতৃত্ব রদবদল, নতুন মুখ তুলে ধরা এবং বুথ স্তরে কর্মীদের আরও সক্রিয় করার উপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূলের অন্তর্কলহ এবং বিরোধী শিবিরের অসন্তোষকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। রাজনৈতিক মহলের মতে এই কৌশল বাস্তবায়িত হলে 2026 সালের বিধানসভা নির্বাচন হবে বাংলায় বিজেপির সবচেয়ে আক্রমণাত্মক লড়াই। বিজেপির অন্তর্মহলের বার্তা স্পষ্ট, এবার লক্ষ্য শুধু বিরোধিতা নয়, রাজ্যের ক্ষমতা দখল। তাই শুধু এখন এইসব কৌশল বাস্তবায়ন করার পালা। 7 বছর পর তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরলেন মৌসুম নূর। 26-এ ভোটের মুখে পুরনো ঘাঁটি মালদহে খানিক শক্তি বাড়ল কংগ্রেসের। কিন্তু কেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ? কোথাও কি দলের প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল? দলে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না? মৌসুম নূর বলেছেন, একেবারেই না, বরং তৃণমূল তাকে এই 7 বছরে যেভাবে কাজ করার সুযোগ দিয়েছে সেজন্য আমি কৃতজ্ঞ। বাংলার শাসক দলের প্রতি কোনো অভিযোগ তার নেই। কংগ্রেসে যোগ দেওয়ার পর অবধারিতভাবে তার দিকে যে প্রশ্নটা ধেয়ে এসেছিল সেটা হলো, কেন হঠাৎ মৌসুম নূরের এই বদল? সদ্য তৃণমূল ত্যাগী সংসদ বলেছেন, এটা পুরোপুরি পরিবারের সিদ্ধান্ত। আমার যেহেতু এক পরিবার, আলাদা দলে থেকে কাজ করতে সমস্যা হচ্ছিল। আমরা গনি খানের লিগাসিটাকে ধরে নিয়ে যেতে চাই। আমাদের রাজনীতিতে আসা ওনাকে দেখেই আমরা কংগ্রেসকে শক্তিশালী করতে চাই, গনি খানের লিগাসিকে শক্তিশালী করতে চাই। 2009 সালে কংগ্রেসের প্রতীকে মালদহ উত্তরে জয়লাভ করেছিলেন গনির ভাগ্নি মৌসুম বেনজির নূর। 2014 সালেও হাত প্রতীকে সংসদ নির্বাচিত হন মৌসুম। কিন্তু 19-এর লোকসভা নির্বাচনে ঘটে যায় অঘটন। হাত ছেড়ে ঘাসফুলের প্রতীকে প্রার্থী হতেই মালদহ উত্তর হাতছাড়া হয় মৌসুমের। ত্রিমুখী লড়াইয়ের ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু। তারপর মৌসুম নূরকে রাজ্যসভার সংসদ মনোনীত করে তৃণমূল। এদিন মৌসুম স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের প্রতি কোনো ক্ষোভের জেরে নয়, তার দলত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ পারিবারিক কারণ। কয়েক বছর তৃণমূলে ছিলাম, অনেক সুযোগ দিয়েছে কাজ করার, সংসদ হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছি, সেই জন্য মমতাদিকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানালো বিজেপি। গেরুয়া শিবিরের কথায় এই সিদ্ধান্ত আসলে হিন্দুদের জয়। ভারতের 100 কোটি সনাতনীর কথা মাথায় রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে বলে বোর্ডকে
ধন্যবাদ জানায় বিজেপি। শনিবার সকালে বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন, BCCI থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে, বদলে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে। সেই সিদ্ধান্তেই উচ্ছ্বাসিত বিজেপি বলল, এই সিদ্ধান্ত গোটা দেশের হিন্দুদের জয়। আরো বলা হয়, আমরা গতকালই বলেছিলাম যে মুস্তাফিজুর ইস্যুতে সিদ্ধান্ত নিতেই হবে, কারণ 100 কোটি মানুষের ভাবাবেগকে হালকাভাবে নেওয়া যাবে না। BCCI এর সিদ্ধান্তে গোটা দেশের হিন্দুরা জিতে গিয়েছে। উল্লেখ্য, BCCI এর এক সূত্রে খবর প্রাথমিকভাবে জানিয়েছেন বিষয়টা বোর্ডের হাতে নেই, কারণ বাংলাদেশিরা IPL খেলতে পারবে না সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি। এবারে IPL এ শুধুমাত্র বাংলাদেশি ছিল মুস্তাফিজুরই, কিন্তু এরপরই বোর্ড সাফ জানিয়েছেন তাকে IPL এ খেলতে দেওয়া হবে না। উল্লেখ্য যে ওপার বাংলায় মৌলবাদীদের অগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাস। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে সামিল ভারত। ওপার বাংলায় ঘটনা প্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যেও। সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলতে দেওয়া হবে প্রশ্ন তোলেন হিন্দুত্ববাদীরা। এমনকি KKR এর মালিক শাহরুখ খানকেও দেশদ্রোহী বেঈমান বলা হয়। শেষ পর্যন্ত এবারের IPL থেকে মুছে গেল বাংলাদেশের ক্রিকেটার। 26-এর বিধানসভা নির্বাচনে খড়গপুরের প্রার্থী কে হবে, দিলীপ ঘোষ নাকি হিরণ চট্টোপাধ্যায়? পাখির চোখ খড়গপুর দলের অন্দরে ফের সক্রিয় হতেই তা কার্যত বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। সল্টলেকে বিজেপির দপ্তরে নিজের ঘরে ফিরে যাওয়ার পরে এবার নজর নিজের পুরনো কেন্দ্র ফিরে পাওয়ার দিকে। শনিবার রেল শহরে পথসভা থেকেই কার্যত সেই লক্ষ্যে হাঁটা শুরু করলেন তিনি। অমিত শাহের এই রাজ্য সফরের সময় দিলীপ ঘোষের সঙ্গে তার একান্ত বৈঠক হয়েছে। তারপর থেকেই মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের দলের মধ্যে কিছুটা হলেও গুরুত্ব বেড়েছে। এই আবহে শনিবার সন্ধ্যায় দিলীপ ঘোষ বিজেপিতে তার খাস তালুক বলে পরিচিত রেল শহর খড়গপুর একটি পথসভা করলেন। রাজ্য পরিবর্তনের সূচনা রেল শহর খড়গপুর থেকেই হয়েছিল। এক কথায় তিনি নিজের কর্তৃত্ব ও সাফল্যের কথা শহরবাসীর সামনে তুলে ধরলেন। যদিও খড়গপুরের বর্তমান বিধায়ক তার দলের হিরণ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি কথাও বললেন না। তিনি বলেন, খড়গপুরের দেখানো পথেই রাজ্যে এবারে পরিবর্তন আসতে চলেছে। 2016 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনে জেতেন। পরবর্তীকালে 2019 সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী হয়ে জয়ী হন। সেই সময় এই খড়গপুরের বিধানসভা থেকে 45,000 ভোটে জয়ী হয়েছিলেন। তারপর অবশ্যই এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত হয়েছিলেন সদ্য প্রয়াত বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। তবে 2021 সালে বিধানসভা নির্বাচনে আবার জয়ী হন বিজেপির তারকা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। তবে তার জয়ের ব্যবধান ছিল মাত্র 3,500 থেকে একটু বেশি। তাই এই মুহূর্তে গোটা শহর জুড়ে একটাই আলোচনা যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, দিলীপ নাকি হিরণ। যদিও বিজেপির বিরাট একটি অংশ চাইছেন দিলীপ ঘোষকে আবার প্রার্থী করা হোক। তাকে ঘিরে এই দিন তার অনুগামীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল নজরে পড়ার মতো। এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারকে একদম কষে দিলেন। এই সরকার লুটেরাদের সরকার পরিণত হয়েছে, সর্বত্র দুর্নীতি ছেয়ে গিয়েছে। পাশাপাশি SIR নিয়ে শাসক দলের বিভিন্ন আন্দোলন নিয়ে কটাক্ষ করে বলেন, ভোটার তালিকা থেকে ভূতদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় তৃণমূলের নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। বছর শুরুতে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের মাঝে তিনি জোড়া কর্মসূচি নিয়ে আসছেন এ রাজ্যে। সব ঠিক থাকলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুটি জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বছরের শুরু থেকেই যেমন প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক শিবির, তেমনিও গেরুয়া ব্রিগেডও ইতিমধ্যে দিল্লির শীর্ষ নেতৃত্বকে এনে প্রচারের সুর চড়াচ্ছে। তারই অংশ হিসেবে জানুয়ারিতে প্রধানমন্ত্রী এই বঙ্গ সফর মনে করছে ওয়াকিবহল মহল। দলীয় সূত্রে খবর, আগামী 17 এবং 18 জানুয়ারি বাংলার দু প্রান্তে দুটি জনসভা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী। 17 তারিখ উত্তরবঙ্গের মালদায় এবং 18 তারিখ দক্ষিণবঙ্গের হাওড়ায় কর্মসূচি হতে চলেছে। বিজেপির পরিবর্তন সংকল্প সভার বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী। যদিও সভাস্থল এবং প্রধানমন্ত্রীর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে এখনো মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপির নেতারা। এ নিয়ে মালদা ও হাওড়ায় জেলা নেতৃত্ব এখনো কিছু জানায়নি। এর আগে গত 20 ডিসেম্বর কৃষ্ণনগরের তাহেরপুরে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই তাহেরপুর মতুয়াগড় হিসেবে পরিচিত। ওই দিন আবহাওয়া খারাপ থাকায় মোদীর হেলিকপ্টার নামতে পারেনি, তাই তিনি কলকাতা থেকে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন। আবার চিকেন নেক করিডোরের পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আরও একটি শক্তিশালী পদক্ষেপ নিল ভারত সরকার। এবার তিস্তা নদীর উপর সেবক এলন বাড়ি নতুন সেতু নির্মাণের জন্য 1,172 কোটি টেন্ডার প্রক্রিয়া শুরু হলো। এই বিকল্প সেতু তৈরি হলে ঐতিহাসিক করোনেশন সেতুর উপর চাপ কমবে, যান চলাচল সহজ হবে। দার্জিলিং, সিকিম ও ডুয়ার্সে যাতায়াত
যাতায়াত ব্যবস্থা উন্নত হবে, সেই সুবাদে জোয়ার আসবে উত্তরের পর্যটন শিল্পে। পাশাপাশি বাড়বে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তাও। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যে 1190 কোটি টাকা বরাদ্দ করেছে। এরপরে নতুন বছরের শুরুতে 1172 কোটি 77 লক্ষ টাকার টেন্ডার ডাকা হয়েছে। এই অর্থে নির্মাণ, জমি অধিগ্রহণ, পরিবেশগত খরচ ইত্যাদি বহন করা হবে। জানা যাচ্ছে সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে নতুন 4 লেনের সেতু নির্মাণ করা হবে, আর তা তৈরি হলে প্রায় 14 কিলোমিটার দূরত্ব কমে আসবে, ফলে যাতায়াতের সময় অনেকটাই বাঁচবে বলে আশা করা হচ্ছে। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, এটি উত্তরবঙ্গের জন্য দারুণ খবর। তিস্তা নদীর উপর সেবক এলেনবাড়ি নতুন সেতু নির্মাণের টেন্ডার প্রকাশিত হয়েছে। এর ফলে ঐতিহাসিক করোনেশন সেতুর উপর চাপ কমবে, যান চলাচল সহজ হবে, দার্জিলিং, সিকিম ও ডুয়ার্সের মতো যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। তিনি জানান, 4 লেনের সেতুটি নির্মাণ হলে চিকেন নেক করিডোরের পরিকাঠামো অনেক বেশি শক্তিশালী হবে। ইতিমধ্যে 22 কিলোমিটার প্রশস্ত চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর রক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সেনার তরফে বিশেষ করে বাংলাদেশি সীমান্তের পাশে অসমের ধুবড়ি সংলগ্ন বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় 3টি সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের পাখির চোখ রয়েছে এই করিডোরের উপর। বিশেষ করে 3টি দেশের সীমান্ত এক জায়গায় মেশায় এই পথে অস্ত্রশস্ত্র, মাদক ও জাল নোট ভারতে পাচার করার ছক থাকে জঙ্গিদের। শুধু তাই নয়, গত কয়েক মাসে একাধিক সময় বাংলাদেশের একাধিক নেতার মুখে চিকেন নেক করিডোরের কথা উঠে এসেছে। এমনকি চীনে গিয়ে সে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বক্তব্যে উঠে আসে এই করিডোরের কথা। স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তায় দ্রুত সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সেবক সেতু নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কর্তৃত্বের দাবি করেছে চীন। এক অনুষ্ঠানে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি করেন, গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনায় মধ্যস্থতা করেছে তারা। এবার সেই দাবিতে সিলমোহর দিল পাকিস্তান। পাকিস্তান একে শান্তির জন্য কূটনীতি এবং বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে। যদিও এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। কিছুদিন আগেই একই দাবি করে আমেরিকা, সেই দাবিকেও সমর্থন করে পাকিস্তান। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, অপারেশন সিঁদুরে নিজেদের পরাজয় ঢাকতেই বিভিন্নভাবে চেষ্টা করে চলেছে পাক প্রশাসন। পাক বিদেশ দপ্তরের মুখপাত্র বলেন, পাক এবং ভারতের সঙ্গে টানা যোগাযোগ রেখেছিল চীন। 6 থেকে 10 মে পর্যন্ত 3-4 দিনে এবং সম্ভবত তার আগে এবং পরে ভারতীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে তারা। আমি মনে করি অন্তত ইতিবাচক কূটনৈতিক আলোচনা এই অঞ্চলের সমস্যা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা আনতে আবদার রেখেছে। যদিও শুরু থেকেই ভারতের দাবি, ভারত পাক সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। সম্প্রতি বেজিং এ আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। শান্তি প্রতিষ্ঠার সেই লক্ষ্যে চীন, উত্তর মায়ানমার, ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ, কম্বোডিয়া, থাইল্যান্ড, পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতেও মধ্যস্থতা করেছে। ভারত পাক যুদ্ধবিরতি ইস্যুতে চীনের দাবি সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।